পেনশন বিধিমালায় পূর্বে সকল নিয়ম ঠিক রেখে সরকার সংশোধনীগুলো অন্তর্ভুক্ত করে পেনশন সহজীকরণ আদেশ 2020 জারি করেন। আজকে আমরা অবসরজনিত পেনশন এবং পেনশন সংক্রান্ত আনুষঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরো ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেনশনাররা একদিকে যেমন সঠিক সময়ে পেনশন প্রাপ্তি নিশ্চিত হবে, অন্যদিকে কাজের গতিও ত্বরান্বিত হবে। এই আদেশ সরকারি কর্মচারীগণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না। এখন আমরা আলোচনা করব অবসরজনিত পেনশন সম্পর্কে। আদেশে 2.01 এর মূল বিষয়বস্তু হল কল্যাণ কর্মকর্তা মনোনয়ন এবং দায়িত্ব সংক্রান্ত। এখানে বলা হয়েছে, অবসর গমনকারী সরকারি কর্মচারীগণের পেনশন কেস প্রক্রিয়াকরণে সহায়তা করার জন্য প্রত্যেক দপ্তর একজন কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসাবে মনোনয়ন নিশ্চিত করে অর্থ বিভাগকে অবহিত করবে। পেনশন কেস নিষ্পত্তিতে পেনশন মঞ্জুরিকারী কর্তৃপক্ষ এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার সাথে কল্যাণ কর্মকর্তা সমন্বয়ক হিসাবে কাজ করবে। অর্থ বিভাগের স্ক্রিনে প্রদর্শিত স্মারক মোতাবেক উল্লিখিত দায়িত্ব এবং কর্তব্যসমূহ কল্যাণ কর্মকর্তাকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। আদেশে 2.02 এর মূল বিষয়বস্তু হল নন গেজেটেড কর্মচারীগণের সার্ভিস বই এবং চাকরির বৃত্তান্ত সংরক্ষণ সম্পর্কে। এখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তর নন গেজেটেড কর্মচারীগণের 2 কপি সার্ভিস বই যথাযথভাবে পূরণ করে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে হালনাগাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সার্ভিস বইয়ের কোনো ঘষা মাজা গ্রহণযোগ্য হবে না। সকল তথ্য স্পষ্টভাবে লিখিত থাকতে হবে। সার্ভিস বইয়ে জন্ম তারিখ, সংখ্যায় এবং কথায় লিখতে হবে। সার্ভিস বইয়ের 2 কপি নিয়োগকারী কর্তৃপক্ষের অফিসে রক্ষিত থাকবে। তবে উক্ত কর্মচারী বদলি হলে সার্ভিস বইয়ের 2 কপি সিলগালা অবস্থায় কর্মচারীর বদলিকৃত কর্মস্থলে প্রেরণ নিশ্চিত করতে হবে। প্রত্যেক কর্মস্থলে বদলিকৃত কর্মচারীর সার্ভিস বইয়ের ফটোকপি যথাযথ কর্তৃপক্ষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কর্তৃক সত্যায়িত করে তার ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করতে হবে। কোনো সঙ্গত কারণ ব্যতীত সার্ভিস বই ফেব্রুয়ারি মাসের মধ্যে হালনাগাদ না করলে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ দায়ী কর্মকর্তা বা কর্মচারীগণের বিরুদ্ধে অবহেলার দায়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সার্ভিস বইয়ের পাশাপাশি নন গেজেটেড সরকারি কর্মচারীগণের ইলেকট্রিক চাকরি বা চাকরির বৃত্তান্ত নির্দিষ্ট ফরম্যাটে প্রশাসনিক কর্তৃপক্ষ সংরক্ষণ এবং নিয়মিতভাবে হালনাগাদ করবেন। দপ্তর সংশ্লিষ্ট কর্মচারীগণের চাকরির বৃত্তান্ত IBAS++-এ এন্ট্রি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। চাকরির বৃত্তান্তে হালনাগাদ তথ্যাদি নিয়মিতভাবে অর্থ বিভাগের IBAS++-এ প্রেরণ নিশ্চিত করতে হবে। অর্থ বিভাগ এই কার্যক্রমের জন্য প্রয়োজনের নিরিখে সিস্টেম ডেভেলপ করবে। সংশ্লিষ্ট নন গেজেটেড কর্মচারী বদলির সময় অডিট কোডের অ্যাপেন্ডিক্স 3-এর 5ম অনুচ্ছেদ অনুযায়ী ছুটির হিসাব সহ LPC সকল ঘর উপযুক্ত তথ্য সহকারে যথাযথভাবে পূরণ করতে হবে। LPC যথাযথভাবে পূরণ না করার কারণে সরকারি পাওনা সংক্রান্ত তথ্য অনুদ্ঘটিত থাকলে LPC জারিকৃত কর্তৃপক্ষ দায়ী হবেন। বদলিকৃত কর্মচারী কর্মস্থল হতে অব্যাহতি প্রাপ্তি 3 কর্মদিবসের মধ্যে LPC হার্ড কপি এবং সফট কপি পরবর্তী কর্মস্থলে সংশ্লিষ্ট হিসাব প্রধান এবং তার অনুলিপি হিসাবরক্ষণ অফিস এবং সংশ্লিষ্ট কর্মচারীর নিকট প্রেরণ নিশ্চিত করতে হবে। আদেশে 2.03 এর মূল বিষয়বস্তু হল গেজেটেড কর্মকর্তা চাকরির বৃত্তান্ত সংরক্ষণ সম্পর্কে। এখানে বলা হয়েছে, দপ্তর গেজেটেড সরকারি কর্মকর্তাগণের চাকরির বৃত্তান্ত IBAS++-এ অন্তর্ভুক্ত করতে হবে এবং নিয়মিত হালনাগাদ করতে হবে। আদেশে 2.03 এর খ এবং গ অনুচ্ছেদে নন গেজেটেড কর্মচারীর ন্যায় চাকরির বৃত্তান্ত বা LPC ব্যবস্থা গ্রহণ করবে। আদেশে 2.04 এর মূল বিষয়বস্তু হল অবসর গ্রহণকারীগণের অগ্রিম তালিকা প্রণয়ন এবং প্রেরণ সংক্রান্ত। এখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীগণের মধ্যে যারা পরবর্তী বর্ষে PRL-এ যাবেন, কল্যাণ কর্মকর্তা তাদের তালিকা প্রস্তুত এবং ত্রৈমাসিক ভিত্তিতে হালনাগাদ করে তার অনুলিপি সংশ্লিষ্ট কর্মচারী দপ্তর প্রধান, হিসাব রক্ষণ অফিস এবং আবাসন পরিদপ্তরে
পিআরএলে আরম্ভের তারিখের কমপক্ষে 1 বছর পূর্বে প্রেরণ নিশ্চিত করবেন। উক্ত তালিকার সঙ্গে অডিট আপত্তি কিংবা বিভাগীয় মামলার তথ্যসহ হালনাগাদ চাকরির বৃত্তান্তের অনুলিপি সংযোজন করতে হবে। আদেশে 2.05-এর মূল বিষয়বস্তু হল অবসর গ্রহণের পূর্বে প্রত্যাশিত শেষ বেতনপত্র বা ইএলপিসি জারি সংক্রান্ত। এখানে বলা হয়েছে, সরকারি কর্মচারী পিআরএলে গমনের 11 মাস পূর্বে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস অথবা আয়ন ব্যয়ন কর্মকর্তা তার পিআরএলে যাওয়ার পূর্বের তারিখে এবং চূড়ান্ত অবসর গ্রহণের পূর্বের তারিখে শেষ আহরণযোগ্য বা নির্ধারণযোগ্য প্রত্যাশিত বেতন উল্লেখপূর্বক ইএলপিসি জারি করবেন। আয়ন এবং ব্যয়ন কর্মকর্তা কর্তৃক জারিকৃত নন গেজেটেড কর্মচারী ইএলপিসি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা 7 কর্মদিবসের মধ্যে প্রতি স্বাক্ষর করবেন। হিসাবরক্ষণ অফিসে প্রেরণকালে ইএলপিসি এর সঙ্গে প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত চাকরি বৃত্তান্তের হালনাগাদ অনুলিপি সংযুক্ত করতে হবে। চাকরির বৃত্তান্তে অনিষ্পত্তিকৃত অডিট আপত্তি এবং বিভাগীয় মামলার তথ্য থাকলে তা ইএলপিসিতে ক্রমিক 4-এর ঢতে লাল কালিতে উল্লেখ করতে হবে। পিআরএল কালীন কোনো বার্ষিক বেতন বৃদ্ধি থাকলে তারিখসহ বর্ধিত বেতনের পরিমাণ উক্ত বেতনপত্রে উল্লেখ করতে হবে। পিআরএলেতে যাওয়ার পূর্বের তারিখে প্রাপ্ত ছুটি, ভবিষ্যৎ তহবিলে মুনাফা সহ জমা এবং সরকারের পাওনা সংক্রান্ত তথ্যাদি অগ্রিম হিসাব করে ইএলপিসিতে অন্তর্ভুক্ত করতে হবে। ইএলপিসি প্রাপ্তির পর চাকরি সংক্রান্ত কোনো পরিবর্তন ঘটলে প্রশাসনিক কর্তৃপক্ষ হালনাগাদ চাকরির বৃত্তান্ত হিসাবরক্ষণ অফিস এবং সংশ্লিষ্ট কর্মচারীর কাছে প্রেরণ নিশ্চিত করবেন। ইএলপিসি এর 4 নং ক্রমিকে বর্ণিত তথ্য সম্পর্কে পরবর্তী আর কোনো আপত্তি সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে দাবিকৃত প্রতিষ্ঠান উত্থাপন করতে পারবেন না। আদেশে 2.06-এর মূল বিষয়বস্তু হল পিআরএল লাম গ্রান্ট ভবিষ্যৎ তহবিলের স্থিতি, আনুতোষিক ও পেনশনের আবেদন দাখিল এবং মঞ্জুরির সময়সীমা সংক্রান্ত। এখানে বলা হয়েছে, ইএলপিসি প্রাপ্তির 1 মাসের মধ্যেই সংশ্লিষ্ট কর্মচারী প্রাপ্যতা সাপেক্ষে পিআরএল লাম গ্রান্ট ভবিষ্যৎ তহবিলের স্থিতি এবং পেনশন মঞ্জুরির আবেদন নির্ধারিত ফর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দিবেন। পেনশনের আবেদন প্রাপ্তির 5 মাসের মধ্যে পেনশন মঞ্জুরিকারী কর্তৃপক্ষ উক্ত কর্মচারীর সার্ভিস বই হালনাগাদ করবেন এবং ইএলপিসি এবং পিআরএলে গমনের তারিখে 3 বছরের রেকর্ডের ভিত্তিতে তার নিকট সরকারের দেনা পাওনা অগ্রিম হিসাব করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে না দাবি প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন। উক্ত 3 বছরের পূর্বের কোনো কাগজপত্র রেকর্ড বা না দাবি পত্র চাওয়া যাবে না। অর্জিত ছুটির হিসাব নিরূপণ ক্রমে পিআরএল এবং লাম গ্রান্টের জন্য প্রাপ্য ছুটির পরিমাণ নির্ধারণ করতে হবে। প্রশাসনিক কর্তৃপক্ষ সরকারের আদায়যোগ্য অর্থের হিসাব নিরূপণ করে তা আদায়ের ব্যবস্থা করবেন। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসনিক কর্তৃপক্ষ 3 মাসের মধ্যে সরকারি কর্মচারী পিআরএল লাম গ্রান্ট এবং পেনশন মঞ্জুরিপত্র জারি করবেন। কল্যাণ কর্মকর্তাকেও অনুরূপ জারির তথ্য অবহিত করবেন। পেনশন পরিশোধ আদেশ জারির জন্য প্রশাসনিক কর্তৃপক্ষ পেনশন মঞ্জুরি কাগজপত্র সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করবেন। অফিস প্রধান সংশ্লিষ্ট কর্মচারীর আবেদনপত্রে তিনি যে তারিখে ভবিষ্যৎ তহবিল বাবদ জমা এবং মুনাফা উত্তোলনের ইচ্ছা প্রকাশ করবেন সেই তারিখ পর্যন্ত মুনাফা সহ ভবিষ্যৎ তহবিল স্থিতি প্রদানের আদেশ জারি করবেন। তবে পিআরএলে গমনের সর্বোচ্চ 6 মাস পর্যন্ত জিপিএফে টাকা রাখা যায়। কোনো কর্মচারীর বিরুদ্ধে অডিট আপত্তি থাকলে তার পেনশনকেই এই পেনশন আদেশে 4.10 অনুচ্ছেদ অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। উপরোক্ত ক নং অনুচ্ছেদে যাহাই থাকুক না কেন, উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত, আত্মীকরণের মাধ্যমে যোগদানকৃত এবং অ্যাডহক ভিত্তিতে নিয়োগকৃত কর্মচারীগণকে পেনশন আবেদনের সাথে তা চাকরি স্থায়ীকরণের বা নিয়মিতকরণের আদেশ দাখিল করতে হবে। আদেশে 2.07-এর মূল বিষয়বস্তু হল ছুটি নগদায়ন বা লাম গ্রান্ট, আনুতোষিক এবং পেনশন প্রদান সংক্রান্ত। এখানে বলা হয়েছে, লাম গ্রান্ট মঞ্জুরির আদেশ প্রাপ্তির পর সংশ্লিষ্ট কর্মচারী বিল দাখিল করবেন। সর্বোচ্চ 18 মাসের মূল বেতনের সমপরিমাণ লাম গ্রান্ট টাকার হিসাবরক্ষণ অফিস বিল প্রাপ্তি সাপেক্ষে পিআরএলে গমনের পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীর নিকট বা ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ নিশ্চিত করবে।
পেনশন মঞ্জুরির কাগজপত্র প্রাপ্তি 10 কর্মদিবসের মধ্যে পেনশন নির্ণয় সংক্রান্ত হিসাব যথাযথভাবে যাচাইপূর্বক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস পেনশন পরিশোধ আদেশ জারি করবে। পেনশন ও আনুতোষিক নির্ণয়ের জন্য অর্থ বিভাগের উল্লিখিত প্রজ্ঞাপন অনুসরণ করতে হবে। আনুতোষিক টাকার ইএফটি পিআরএল শেষ হওয়ার দিন বা চূড়ান্ত অবসর গ্রহণের দিন সংশ্লিষ্ট কর্মচারীর নিকট বা ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ নিশ্চিত করতে হবে। চূড়ান্ত অবসর গ্রহণের পর পেনশনারের মাসিক পেনশন ইএফটি এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত প্রেরণ নিশ্চিত করতে হবে। আদেশে 2.08 এর মূল বিষয়বস্তু হলো প্রেষণে বা লিএনএ থাকাকালীন লিভ স্যালারি বা পেনশন কন্ট্রিবিউশন সংক্রান্ত। এখানে বলা হয়েছে দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসমূহে প্রেষণে নিয়োজিত থাকাকালীন সরকারি কর্মচারীগণের লিভ স্যালারি বা পেনশন কন্ট্রিবিউশন সরকারি খাতে জমা দেওয়ার প্রয়োজন হবে না। এই সুবিধা পূর্বে প্রেষণে নিয়োজিত সরকারি কর্মচারীগণে প্রযোজ্য হবে। তবে দেশের অভ্যন্তরে কোনো সংস্থা বা প্রকল্প এবং বিদেশি সরকার বা সংস্থা লিএনএ কর্মরত সরকারি কর্মচারীগণের লিভ স্যালারি বা পেনশন কন্ট্রিবিউশন প্রদানের প্রথা প্রচলিত বিধান অনুযায়ী যথারীতি চালু থাকবে। আদেশে 2.09 এর মূল বিষয়বস্তু হল বিতর্কিত চাকরিকাল সংক্রান্ত। এখানে বলা হয়েছে বিতর্কিত চাকরিকাল বাদ দিয়ে অবশিষ্ট পেনশনযোগ্য চাকুরি 25 বছর পূর্ণ হলে পূর্ণ হারে পেনশন মঞ্জুর করতে হবে। বিতর্কিত চাকরিকালের কারণে পেনশন মঞ্জুরিতে বিলম্ব করা যাবে না। আদেশে 2.10 এর মূল বিষয়বস্তু হল পেনশন কেস নিষ্পত্তি অগ্রগতি পরিদর্শন এবং মনিটরিং সংক্রান্ত। এখানে বলা হয়েছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পেনশন মঞ্জুরির কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে কিনা তা সংশ্লিষ্ট পেনশন মঞ্জুরিকারী কর্তৃপক্ষ মনোনীত কল্যাণ কর্মকর্তার মাধ্যমে এবং যথাসময়ে পিপিও ইস্যু করা হচ্ছে কিনা তা হিসাবরক্ষণ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নিয়মিত মনিটরিং করে পরিদর্শন বহিতে মন্তব্য লিপিবদ্ধ করবেন। আদেশে 2.11 এর মূল বিষয়বস্তু হল সাময়িক পেনশন প্রদান সংক্রান্ত। এখানে বলা হয়েছে যে সকল পেনশন কেস না দাবি প্রত্যয়নপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদির অভাব নিষ্পত্তি করা সম্ভব হয় না, সেই সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর উপযুক্ত উত্তরাধিকার আবেদনক্রমে প্রাপ্য আনুতোষিকের 80% এবং প্রাপ্য পূর্ণ নিট পেনশন সাময়িকভাবে প্রদান করতে হবে। পরবর্তীকালে কমপক্ষে 6 মাসের মধ্যে সংশ্লিষ্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র আদি সংগ্রহ করে পেনশন কেস চূড়ান্ত করবে। অন্যথায় 6 মাসের অতিরিক্ত হওয়ার পর সাময়িকভাবে প্রদত্ত নিট পেনশন পেনশনারের নিজস্ব বিবরণীর ভিত্তিতে চূড়ান্ত করতে হবে এবং আনুতোষিকের বাকি অংশ পরিশোধ করতে হবে। তবে ওডির আপত্তি থাকলে এই আদেশের 4.10 নং অনুচ্ছেদ অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। আদেশে 2.12 এর মূল বিষয়বস্তু হল পেনশন সমর্পণ এবং বার্ষিক ইনক্রিমেন্ট সংক্রান্ত। এখানে বলা হয়েছে অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত উল্লিখিত প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কর্মচারীগণ গ্রোস পেনশনের 50% বাধ্যতামূলক সমর্পণ করবেন এবং অবশিষ্ট 50% জন্য নির্ধারিত হারে মাসিক পেনশন প্রাপ্য হবেন। এছাড়া পেনশনারগণ মাসিক পেনশনের উপর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন। আদেশে 2.13 এর মূল বিষয়বস্তু হল পেনশন পুনঃস্থাপন সংক্রান্ত। এখানে বলা হয়েছে অর্থ বিভাগের উল্লিখিত প্রজ্ঞাপন অনুযায়ী পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের অবসর গ্রহণের তারিখ হতে 15 বছর সময় অতিক্রম করার পর তাদের পেনশন পুনঃস্থাপন করা হবে। কর্মচারীর এলপিআর বা পিআরএল যে তারিখ শেষ হয়েছে তার পরদিন হতে উক্ত 15 বছর গণনা করা হবে। আর যিনি পিআরএল ভোগ করেন নাই তার ক্ষেত্রে অবসর গ্রহণের তারিখ হতে উক্ত 15 বছর সময় গণনাযোগ্য হবে। পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন পুনঃস্থাপিত হয়ে থাকলে তার মৃত্যুর পর তার বিধবা স্ত্রী বা বিপত্নিক স্বামী এবং প্রতিবন্ধী সন্তান আজীবন পুনঃস্থাপিত পেনশন সুবিধা প্রাপ্য হবেন। আদেশের 2.14 এর মূল বিষয়বস্তু হল চিকিৎসা উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা সংক্রান্ত। এখানে বলা হয়েছে পেনশনার বা পরিবার মাসিক পেনশনের পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত হারে চিকিৎসা ভাতা উৎসব ভাতা বা বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হবেন। আর এই ছিল পেনশন সম্পর্কিত আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং পরিচিত জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।